হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই বিষয়টার উপরে আলোচনা করব। তো এই বিষয়ের উপরে দেখো কি কি প্রশ্ন হতে পারে পরপর, ছোট বড় এই সব নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মন দিয়ে একটু শোনো, দেখো ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে পরপর। তো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে যে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করো। অর্থাৎ আমরা যে কোনো একটা স্থানের অবস্থান নিয়ে আলোচনা করছি, এটার প্রয়োজনীয়তাটা কী, অর্থাৎ কী জন্য আমরা আলোচনা নির্ণয় করব, সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। তো দেখো এখানে কতগুলো জিনিস আমি তোমাদের বলছি। যে ভূগোলে স্থান এবং অবস্থান শব্দ দুটি ভূপৃষ্ঠে কোনো বিন্দু বা এলাকা চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, গোলীয় ভূপৃষ্ঠ দেশে বিভিন্ন অংশে ছড়িয়ে আছে। কত দেশ, শহর, গ্রাম, বসতি, এগুলো পৃথিবীর কোথায় আছে তা জানা দরকার। আমরা দেখো কোনো একটা জায়গার অবস্থান যদি আমরা বোঝাতে যাই, তাহলে কী করতে হয়? ধরো তোমার কোনো একটা অবস্থান, তো আমরা অবস্থান বোঝাতে গেলে কী হয়, একটা ল্যান্ডমার্ক আমাদেরকে বলতে হয়। অর্থাৎ ল্যান্ডমার্ক মানে ধরো বাড়ির কাছে তোমার কোনো পুকুর আছে, কোনো মন্দির আছে, কোনো মসজিদ আছে, এগুলো কিন্তু তোমাদেরকে বলতে হয়। কিন্তু ধরো সাপোজ কোনো একটা সমুদ্রে কোনো একটা জাহাজ ধরো আছে, তার অবস্থানটা কী করে বোঝাবে? ঠিক তেমনই ধরো কোনো একটা অরণ্যের মধ্যে তুমি হয়তো রাস্তা ভুলে গেছো, তো সেক্ষেত্রে তোমার অবস্থানটা তুমি কী করে বোঝাবে? তাহলে এই সমস্তের জন্য কি হলো, তোমার সমুদ্রে কোনো জাহাজ বিপদগামী হলে উদ্ধারকারী দলকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। সুতরাং জাহাজের অবস্থান জানা প্রয়োজন। অর্থাৎ ঠিক যেমন এখানে জাহাজের অবস্থান বোঝানো হয়েছে, ঠিক তেমনই তোমাদের কোনো অরণ্যের মধ্যে যদি ধরো তুমি দিকভ্রান্ত হয়ে গেছো, তোমাকে যদি উদ্ধার করতে হয়, তাহলে কী করে সেটা করা যাবে? তাহলে এই সবের জন্য কিন্তু আমাদের অবস্থান নির্ণয় করাটা প্রয়োজন হচ্ছে। তাহলে আবার কোনো জায়গায় অবস্থান জানা গেলে সেখানকার স্থানীয় সময়, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা করা যায়। এইসবের জন্যই কিন্তু অবস্থান নির্ণয়টা প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা প্রত্যেকে গোলাকার পৃথিবীতে বসবাস করছি, এই সমস্ত কারণের জন্য কিন্তু অবস্থান নির্ণয় প্রয়োজন। এবার দেখো অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কতগুলি পয়েন্ট দেওয়া হয়েছে। যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিষয়ের ঠিকানা জানতে অবস্থানের প্রয়োজন হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো মহাদেশ, দেশ, রাজ্য, জেলা বা গ্রামের মতো স্থলভাগ বা মহাসাগর, সাগর, উপসাগরের মতো জলভাগের ঠিকানা জানতে অবস্থান জানা প্রয়োজন। আবার রৈখিক বিষয় যেমন রাস্তাঘাট, নদ নদী প্রভৃতির ঠিকানা অবস্থান দ্বারাই জানা সম্ভব। এমনকি ভূপৃষ্ঠে অবস্থিত স্কুল, কলেজ, হাসপাতাল, টিউবওয়েলের মতো ক্ষুদ্র ঠিকানা জানতে অবস্থান জানাটা জরুরি। তাহলে এই সমস্ত কারণে কিন্তু অবস্থানটা আমাদেরকে জানতে হবে। 2 নম্বর কী আছে দেখো, অবস্থান আমাদের কি মানচিত্রায়নের অবস্থানের প্রয়োজনীয়তা। অর্থাৎ কোনো একটা স্থানে যদি আমরা মানচিত্র নির্ণয় করতে যাই বা অঙ্কন করতে যাই, তখন কিন্তু অবস্থান জানতে হয়। মানচিত্রায়নের প্রধান দুটি আবশ্যিক উপাদান হলো, একটা হচ্ছে অবস্থান, দুটো হচ্ছে ভৌগোলিক উপাদান। ভূপৃষ্ঠের সঠিক অবস্থান ছাড়া ভৌগোলিক উপাদান উপস্থাপন করা অর্থহীন। তারপর কি আছে, প্রাকৃতিক সম্পদ আহরণে অবস্থানের প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ মানে, প্রাকৃতিক সম্পদ বলতে ধরো তোমার কোনো সম্পদ প্রকৃতি থেকে আহরণ করতে হবে, তার নির্বাচন যেমন দরকার, তেমনি কোনো স্থানে গচ্ছিত সম্পদ গচ্ছিত আছে তা জানাও প্রয়োজন। সম্পদের সঠিক অবস্থান না জানা থাকলে দক্ষতার সঙ্গে তা আহরণ করা সম্ভব হয় না। ঠিক আছে, এটার জন্য কি করছে তোমার, আমরা এখন জিপিএসের ব্যবহার করছি। মাছের অবস্থান জানতে পারলে জিপিএসের সহযোগিতায় নির্দিষ্ট স্থানে পৌঁছালে তা সংগ্রহ করা সম্ভব। মাছের ঝাঁকের অবস্থান পূর্বে নির্দেশিত না হলে যত্রতত্র মাছের সন্ধানে ঘুরে বেড়াতে হয়। তাই সম্পদ আহরণ, পৃথিবী পৃষ্ঠে সম্পদ সঞ্চয়ের অবস্থান অত্যন্ত জরুরি। দেখো তোমরা নিশ্চয়ই সিনেমাতে দেখেছো, যেগুলো হলিউডের সিনেমা হয়, যে বন্দুকের সাহায্যে কী করছে, কোনো একটা জায়গাতে রেড লাইটের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট একটা যে টার্গেট সেটাকে ফিক্সড করছে, তারপর বন্দুক চালাচ্ছে এবং সেখানে গুলিটা কিন্তু সোজা গিয়ে লাগছে। এখানেও কিন্তু ঠিক সেই রকমই, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের সাহায্যে সমুদ্রের কোন জায়গাতে মাছ আছে সেটাই কিন্তু আগে টার্গেট ফিক্সড করছে, এবং তারপর কি করছে, একবারে সোজা গিয়ে কিন্তু টার্গেটে গিয়ে তোমার ওদের গুলিটা লাগছে বা তোমার জাল গিয়ে পড়ছে। তাহলে এইটাই গেল তোমার অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। তারপরে যে সামরিক ক্ষেত্রে, অর্থাৎ তোমার দেখো সামরিক প্রয়োজন মানে কি, লক্ষ্য বস্তুর অবস্থান সঠিক নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে অবস্থান নির্ণয় না করে আক্রমণ চালালে দেশের অভ্যন্তরে অংশেও আক্রান্ত হতে পারে। তাহলে এগুলো হচ্ছে। এবারে কি, নৌ বা আকাশ পরিক্রমণে অবস্থানের প্রয়োজনীয়তা। দেখো আকাশে, সমুদ্রে, জঙ্গলে, এখানে আমরা কোথায় আছি এটা বুঝতে পারা যায় না। তাহলে এগুলো যখন পরিক্রমণ করছে তখন কিন্তু অবস্থান জানাটা প্রয়োজন হয়। সঠিক গন্তব্যস্থলের অবস্থান জানা না থাকলে সমুদ্র পথে বা আকাশ পথে পূর্ব নির্ধারিত স্থানে কখনো পৌঁছানো সম্ভব হবে না। তারপর কি আছে, প্রকল্পের পরিকল্পনা
প্রকল্প রূপায়ণে অবস্থানের প্রয়োজনীয়তা। তাহলে প্রকল্প পরিকল্পনা এবং রূপায়ণে অবস্থান নির্ণয় অত্যন্ত জরুরি। যেমন কোনো জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে বাঁধের পিছনে জলাশয় গঠন করা প্রয়োজন। এর জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং অবস্থান নির্ণয় করাটা আবশ্যিক। তারপরে কি সীমানা পরিবর্তনে, সীমানা পরিবর্তন, সীমানা বা বাউন্ডারি পরিবর্তনে অবস্থান জরুরি। যেমন রাজনৈতিক সীমানা, যেমন স্বাধীনতার পরবর্তীকালে ভারত পাকিস্তানের দেশ বিভাগের ক্ষেত্রে অবস্থান নির্ণয় করে সীমানা নির্দিষ্ট করা হয়। তাহলে এই সমস্ত ক্ষেত্রের জন্য কিন্তু বা এই সমস্ত সুবিধার জন্য আমাদের কোনো একটা স্থানে যে আমরা আছি তার জন্য আমাদের অবস্থানটা নির্ণয় করতে হয়। বা অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধরো আমরা এখান থেকে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, তো এবারে কী হবে, আমরা যদি আমাদের দুটো স্থানের অবস্থানটা যদি ঠিকমতো বুঝতে না পারি তাহলে সময়ের পার্থক্যটা বুঝতে পারবো না। অর্থাৎ আমাদের রাত 10টার সমান তাদের ওইখানে কত, এটা না জানতে পারলে কিন্তু সরাসরি ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স এগুলো কিন্তু হবে না। তাহলে এই সমস্তর জন্যও কিন্তু তোমার অবস্থান নির্ণয় করাটা জরুরি হয়ে পড়ে। তাহলে এটা গেল অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। এরপরে কি আছে, কিভাবে আমরা অবস্থানটা নির্ণয় করি, অর্থাৎ আমাদের ভূগোলে যে অবস্থান নির্ণয় করা হয় সে কতগুলো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? দুটো আছে। একটা হচ্ছে তোমার সমতল ভূপৃষ্ঠের ওপর আপেক্ষিক অবস্থান নির্ণয়, আপেক্ষিক মানে অন্যের সাপেক্ষে মানে অবস্থান নির্ণয়। আর 2 নম্বর হচ্ছে গোলাকার, এটা সমতল ভূপৃষ্ঠ ধরে অবস্থান নির্ণয়, আর এটা গোলাকার ভূপৃষ্ঠের উপর প্রকৃত অবস্থান নির্ণয়। বুঝতে পেরেছো? তাহলে সমতল ভূপৃষ্ঠের উপরে তোমার কীভাবে নির্ণয় করছে, সমতল ভূপৃষ্ঠের উপরে নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দুটো তোমার পদ্ধতি আছে। একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক। তাহলে এটা কীভাবে হচ্ছে দেখো, আয়তান আকার কোনো ইয়ের ওপরে কীভাবে নির্ণয় করছে, বলছে ধরা যাক সুবিশাল মাঠের বি স্থানে একটা বট গাছ আছে। এই যে দেখো, এই যে ছবিটা আছে, এটা একটা মাঠ, এখানে বি স্থানে বট গাছ আছে। এই স্থানের সাপেক্ষে বট গাছটির অবস্থান নির্ণয় করতে হবে। এটা এ, এইখান থেকে এই বট গাছটির অবস্থান নির্ণয় করতে হবে। প্রদত্ত চিত্রে বি স্থানের অবস্থান এই স্থানের সাপেক্ষে, বি স্থানের অবস্থান এই স্থানের সাপেক্ষে আয়তাকার স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করে বলা যায় বটগাছটি বি এ স্থান থেকে 200 মিটার পূর্বে এবং 200 মিটার উত্তরে অবস্থান করছে। এই পদ্ধতি আর্তেশীয় স্থানাঙ্ক বা সার্টেসিয়ান কোঅর্ডিনেট নামে পরিচিত। এটা গেল তোমার আয়তাকার। এবারে মেরু স্থানাঙ্ক, পোলার। মেরু স্থানাঙ্কে কী হবে, বলছে আবার বট গাছের এই অবস্থান এ বিন্দু সাপেক্ষে কোণ ও দূরত্বের মাধ্যমে নির্ণয় করা যায়, অর্থাৎ এই অ্যাঙ্গেলের মাধ্যমে ট্যান থিটা, যেটা তোমরা অঙ্কতে করা হয় লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান, হ্যাঁ, নির্ণয় করা যায়। একে মেরু স্থানাঙ্ক বলে। মেরু স্থানাঙ্ক অনুসারে বি অর্থাৎ স্থান বা বট গাছের অবস্থান এ স্থানের উত্তর পূর্বে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর পূর্ব, হ্যাঁ, 45 ডিগ্রি কোণে, এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণে 283 মিটার দূরত্বে অবস্থান করছে। ঠিক আছে, এই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে প্রিজমেটিক কম্পাস ও থিওডোলাইট নামে দুটি যন্ত্রের প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? তাহলে থিওডোলাইট এবং প্রিজমেটিক কম্পাস এই দুটোর মাধ্যমে অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আমরা ট্যান থিটা যে তোমার ফর্মুলাটা আছে তার মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আয়তাকার ভূপৃষ্ঠে এই দুটো, একটা হচ্ছে তোমার ট্যান থিটা বা মেরুর মাধ্যমে কোণীয় মান নির্ণয়ের মাধ্যমে, আর দুটো রেখা মাধ্যমে কিন্তু আমরা দূরত্বটা নির্ণয় করতে পারছি বা অবস্থানটা বলতে পারছি। এবার দেখো গোলাকার ভূপৃষ্ঠ। গোলাকার ভূপৃষ্ঠ অর্থাৎ দেখো কি হবে, এই ক্ষেত্রেও কিন্তু তোমার দুটো পদ্ধতি আছে। একটা যে ভূজালকের সাহায্যে অবস্থান নির্ণয়। ভূজালক মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। পৃথিবীর গলীয় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার অক্ষরেখা এবং উত্তর দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখার সাহায্য নেওয়া হয়। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমকোণে 90 ডিগ্রি মিলিত হয়ে ভূজালকের সৃষ্টি করেছে। এই জালকের অক্ষরেখার মানের সাহায্যে জানা যায় কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত, এবং দ্রাঘিমা রেখার মানের সাহায্যে জানা যায় কোনো স্থান মূলমধ্য রেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থিত। এটা গেল তোমার ভূজালকের সাহায্যে। আর একটা কী পদ্ধতি, সেটা হচ্ছে জিপিএস পদ্ধতি। এটা হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি। জিপিএস পদ্ধতির সাহায্যে কী করে হয়, হচ্ছে বর্তমানে অত্যাধুনিক উন্নত প্রযুক্তির সাহায্যে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করে তার সঠিকভাবে অবস্থান জানা সম্ভব হচ্ছে। একে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলা হয়। এই জিপিএসের মাধ্যমে 3টে জিনিস জানা যায়। একটা হচ্ছে তোমার বস্তুর অবস্থান, 2 নম্বর হচ্ছে বস্তুর উচ্চতা, এবং 3 নম্বর হচ্ছে তোমার বস্তুর তোমার ওই দৈর্ঘ্য প্রস্থ। এই 3টে জিনিস কিন্তু বুঝতে পারা যায়। তাহলে দেখো এই জিপিএস পদ্ধতিতে কিন্তু অবস্থান নির্ণয় করা যায়। তাহলে এই গেল তোমার
অবস্থান নির্ণয়ের পদ্ধতি। দুটো পদ্ধতি, একটা হচ্ছে আয়তাকার সমতল পৃথিবী হিসাবে একটা অবস্থান নির্ণয়, আর গোলাকার পৃথিবী হিসাবে একটা অবস্থান নির্ণয়। সমতল পৃথিবী হিসাবে তোমার দুভাবে নির্ণয় করা যাচ্ছে, একটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক আর কৌণিক দূরত্বের মাধ্যমে, আর গোলাকার ভূপৃষ্ঠ হিসাবে দুভাবে নির্ণয় করা হচ্ছে, একটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে আর একটা হচ্ছে জিপিএস পদ্ধতিতে। তাহলে এই গেল তোমার অবস্থান নির্ণয়ের পদ্ধতি। এরপরে দেখো যেটা আছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ বলতে তোমার কোনটাকে বোঝাচ্ছে? তাহলে দেখো পৃথিবীর অক্ষ কোনটাকে বলছে? পৃথিবীর অক্ষ হচ্ছে, দেখো পৃথিবীর মাঝখান দিয়েও এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে। এই যে ধরো এই যে পৃথিবী, এটা পৃথিবী, আমাদের অভিগত গোলাকার পৃথিবী, এর উত্তর থেকে দক্ষিণে এই যে রেখাটা কল্পনা করা হয়েছে, পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ। বুঝতে পারছো? এই যে রেখাটা, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তে আছে উত্তর মেরু, অর্থাৎ এইটাকে বলছি আমরা উত্তর মেরু, এবং দক্ষিণ প্রান্ত হলো দক্ষিণ মেরু। এইটা হচ্ছে তোমার দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে এই যে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে যে রেখাটা হচ্ছে, এটাই হচ্ছে তোমার পৃথিবীর অক্ষ। ঠিক আছে? পৃথিবীর অক্ষ আর কক্ষটা নিশ্চয়ই জানো, যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে সেটাকে বলছে পৃথিবীর কক্ষ, আর যে তলে এইটা অবস্থান করছে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষ পথ। ঠিক আছে? এরপর দেখো যেটা আছে পৃথিবীর অক্ষ, এরপর যেটা আছে যে অক্ষাংশ কাকে বলে। তা দেখো পৃথিবীর অক্ষটা বুঝতে পারলাম যে তোমার উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার পৃথিবীর অক্ষ, বা যার উপরে বেশ করে পৃথিবী ঘুরছে সেটা হলো পৃথিবীর অক্ষ। এবার আমাদেরকে জানতে হবে যে পৃথিবীর অক্ষাংশ, ঠিক আছে, অর্থাৎ অক্ষের অংশ, অক্ষাংশ, অক্ষাংশ জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো পৃথিবীর অক্ষাংশ উভয় গোলার্ধে নিরক্ষরেখা থেকে, দেখো উভয় গোলার্ধ মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ হয়েছে, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে, দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা এবং এটা হচ্ছে তোমার নিরক্ষীয় তল। বুঝতে পারছো? নিরক্ষরেখা বরাবর যে তলটা কল্পনা করা হয়েছে এটা হচ্ছে তোমার নিরক্ষীয় তল। তাহলে বলছে নিরক্ষীয় রেখা থেকে উত্তর বা দক্ষিণে পৃথিবীর কোনো স্থানে, যেমন ধরো এইখানে এই স্থানটি তোমার সাপোজ এর নাম হচ্ছে বি, কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। তাহলে এই যে তোমার বি নামক যে স্থানটি আছে, এই বি নামক স্থানটি নিরক্ষীয় তলের সঙ্গে এই যে কোণ করে অবস্থান করছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটা উত্তর গোলার্ধে আছে তাই উত্তর, এটা দক্ষিণ দিকে থাকলে এটা দক্ষিণ হতো। তাহলে এই মানটিকেই বলছে তোমার অক্ষাংশ, এই স্থানটির অক্ষাংশ, অর্থাৎ বি স্থানের অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বা নর্থ। বুঝতে পেরেছ? অর্থাৎ নিরক্ষরেখার উত্তর দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। তোমাকে এই জিনিসটা মনে রাখলেই সব থেকে ভালো হবে। দেখো এটা কি বলছে, নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান, নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে পৃথিবীর অক্ষাংশ বলে। বুঝতে পেরেছ? উদাহরণস্বরূপ কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, অর্থাৎ অক্ষাংশ যখনই বলা হবে সেটা উত্তর বা দক্ষিণ এই কথাটা কিন্তু থাকবে। আর দ্রাঘিমাংশের ক্ষেত্রে পূর্ব বা পশ্চিম এই দুটো জিনিস, এই কথাটা কিন্তু থাকবে। হ্যাঁ, বলতে বোঝায় কলকাতা নিরক্ষরেখার উত্তরে 22 ডিগ্রি 34 মিনিট কৌণিক দূরত্বে অবস্থান করছে। তাহলে বুঝতে পেরেছো অক্ষাংশ কাকে বলে। তাহলে অক্ষাংশ হলো, এরপরে দেখো অক্ষাংশর পরে আমাদেরকে যেটা জানতে হবে যে অক্ষরেখা। তাহলে অক্ষাংশ কাকে বলে হয়ে গেল। এবারে কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তরটা হবে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। বুঝতে পেরেছো? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনো একটা স্থানের অক্ষাংশ খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। তারপর আছে অক্ষরেখা বা সমাক্ষরেখা কাকে বলে। তাহলে অক্ষরেখা কোনটাকে বলছে? একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকেই বলছে তোমার অক্ষরেখা। অক্ষাংশ জিনিসটা বুঝতে পারলে ঠিক তেমনি একই অক্ষাংশ বিশিষ্ট রেখাগুলিকে যুক্ত করে পাওয়া যাচ্ছে তোমার অক্ষরেখা। আর এগুলো একই সম অক্ষ বিশিষ্ট থাকে বলে এর অপর নাম হচ্ছে সমাক্ষরেখা। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো এর বৈশিষ্ট্য বলছে একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। হ্যাঁ, এর অপর নাম হচ্ছে সমাক্ষরেখা, কারণ সম প্লাস অক্ষ তখন সমাক্ষ। তাহলে একই অক্ষ বিশিষ্ট বা সম অক্ষ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলছে সমাক্ষরেখা বা অক্ষরেখা। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্য দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ অক্ষরেখাগুলি কিন্তু পৃথিবীর পূর্ব পশ্চিমে, এই রেখাগুলো হচ্ছে তোমার অক্ষরেখা বা সমাক্ষরেখা। এরপর কি আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকটা কিন্তু পূর্ণবৃত্ত, অর্থাৎ প্রত্যেকটাই হচ্ছে তোমার পূর্ণবৃত্ত।
আর কি আছে মান, অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে তোমার 90 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে তোমার কি, এটা 0 ডিগ্রি, নিরক্ষরেখা মান হচ্ছে তোমার 0 ডিগ্রি, আর সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বাড়তে 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 এখানে 90 ডিগ্রিতে এসে পৌঁছায়। এরপরে দেখো, অর্থাৎ তোমার প্রতি 1 ডিগ্রি অন্তর যদি অক্ষরেখা কল্পনা করা হয় তাহলে টোটাল তোমার কটা রেখা হবে, 89টি। তার কারণ 90 ডিগ্রি যেটা আছে সেটা কিন্তু হচ্ছে বিন্দু, বুঝতে পেরেছো? অর্থাৎ এইদিকে 89টি, এইদিকে 89টি, তাহলে 89 89 আর নিরক্ষরেখাটা 0 1, এই টোটাল হবে তোমার অক্ষরেখা। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে সমান্তরাল অবস্থান। হ্যাঁ, তাহলে প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, এই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। নেক্সট হচ্ছে পরিধি, হচ্ছে অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়েছে। যে কথা আমি তোমাদের এখনই বললাম যে শেষে একটা বিন্দুতে পরিণত হয়েছে, সেটা কিন্তু রেখা ধরলে হবে না, অর্থাৎ অক্ষরেখার পরিধি সমান নয়। তারপরে কি আছে অক্ষাংশ, বলছে একই সমক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। হ্যাঁ, তারপর আছে মধ্যবর্তী দূরত্ব, বলছে অক্ষরেখাগুলির পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। অর্থাৎ এই যে তোমার এই যে দুটো স্থানের মধ্যে যে দূরত্ব আছে এগুলো কিন্তু সবসময় সমান হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার অক্ষরেখার বৈশিষ্ট্য বা সমাক্ষরেখার বৈশিষ্ট্য। এরপরে কি আছে দেখো, পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও। দেখো অক্ষরেখা তোমাদেরকে বললাম যে পূর্ব পশ্চিমের যে রেখাগুলো আছে সেগুলোকে বলছে তোমার অক্ষরেখা, কিন্তু এই অক্ষরেখার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা আছে, তার মধ্যে একটা সম্পর্কে তো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে তোমার নিরক্ষরেখা। হ্যাঁ, নিরক্ষরেখাও একটা অক্ষরেখা। এছাড়াও আর কি কি আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে এঁকে দেওয়া হয়েছে 0 ডিগ্রি অক্ষরেখা, তারপরে 37 ডিগ্রি উত্তর যেটাকে কর্কটক্রান্তি রেখা বলছে, 37 ডিগ্রি দক্ষিণ যেটাকে মকরক্রান্তি রেখা বলছে, 66.5 ডিগ্রি উত্তর যেটা সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি দক্ষিণ যেটা কুমেরু বৃত্ত, আর 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু, আর 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দু। তাহলে আমাদের রেখা বলেছে মানে আমাদেরকে এই যে তোমার 2 2 4 আর 5টা, এই 5টি রেখা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে নিরক্ষরেখা, প্রথমে নিরক্ষরেখা সম্পর্কে দেখো, বলছে পৃথিবীর উত্তর দক্ষিণে মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। ঠিক আছে, এর অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার অনেকগুলো নাম আছে, যেমন মহাবৃত্ত, বুঝতে পেরেছ, বিষুবরেখা, এগুলো হচ্ছে তোমার নিরক্ষরেখার অপর নাম। এরপরে কি আছে এর গুরুত্ব, দেখো এর গুরুত্ব কি, 1 নম্বর হচ্ছে পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তারপরে কি, কোনো স্থান উত্তর গোলার্ধে কতটা উত্তরে বা দক্ষিণ গোলার্ধে কতটা দক্ষিণে অবস্থিত তা নিরক্ষরেখার সাহায্যে ওই স্থানের অক্ষাংশ নির্ণয়ের মাধ্যমে জানা যায়। আমি কিছুক্ষণ আগেই তোমাদের অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতিটা দেখালাম, যে নিরক্ষীয় তল বা নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে কোনো একটা স্থান যে কোনো অবস্থান করছে তাকে বলছে তোমার অক্ষাংশ। তারপর বলছে নিরক্ষরেখায় সারা বছর সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয় বলে এখানে দিন রাত্রি সমান হয়, তেমনি উষ্ণতা বেশি হওয়া এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি করেছে। এরপর আমাদেরকে জানতে হবে কর্কটক্রান্তি রেখা সম্পর্কে, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর যেটা। দেখো নিরক্ষরেখার উত্তরে 37 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে বলছে কর্কটক্রান্তি রেখা, এর মান হচ্ছে 37 ডিগ্রি উত্তর। এবারে গুরুত্ব বা ব্যবহার কি, বলছে 21শে জুন এই রেখার সূর্যের উত্তরায়ণ শেষ হয়, অর্থাৎ সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখার গুরুত্ব অপরিসীম। আবার উত্তর গোলার্ধে উষ্ণমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে সীমারূপেও কর্কটক্রান্তি রেখা গুরুত্বপূর্ণ। এরপরে কি আছে মকরক্রান্তি রেখা, এটা কি 37 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে, এই যে এই রেখাটি হচ্ছে তোমার মকরক্রান্তি রেখা। বলছে যে নিরক্ষরেখার দক্ষিণে 37 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকরক্রান্তি রেখা বলে, এর মান 37 ডিগ্রি দক্ষিণ। এবারের গুরুত্বটা কি, বলছে 22শে ডিসেম্বর এই রেখায় সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, 21শে মার্চ আর 22শে ডিসেম্বর। তাহলে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমারূপে মকরক্রান্তি রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে উষ্ণমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের মাঝের সীমারূপেও এই রেখা গুরুত্বপূর্ণ। এরপর দেখো সুমেরু বৃত্ত, এটা কি 66.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে সুমেরু বৃত্ত। হ্যাঁ, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে দেখো নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে বলছে সুমেরু বৃত্ত। এর গুরুত্ব কি দেখো, বলছে উত্তর গোলার্ধে এই বৃত্তে নাতিশীতোষ্ণ মণ্ডল শেষ হয় এবং হিমমণ্ডল শুরু হয়। 2 নম্বর, প্রতি বছরে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর
ডিসেম্বর সুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল সর্বদা আলোকিত এবং তোমার 23শে ডিসেম্বর থেকে 20 জুন অর্থাৎ 6 মাস এই অঞ্চল সর্বদা অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ 6 মাস দিন 6 মাস রাত। এবারে কুমেরু বৃত্ত সেই একই রকম নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্ত বলে। এবং 66 দক্ষিণ গুরুত্ব বা ব্যবহার কি বলছে, দক্ষিণ গোলার্ধে এই বৃত্তে নাতিশীতোষ্ণ মণ্ডল শেষ হয়, হিমমণ্ডল শুরু হয়। 2 নম্বর কি, প্রতি বছর 23শে ডিসেম্বরের থেকে 20 জুন কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত সর্বদা আলোকিত অংশ এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর এই অঞ্চলে সর্বদা অন্ধকারাচ্ছন্ন অংশ, অর্থাৎ এটা তোমার 6 মাস দিন 6 মাস রাত এটা বলতে পারো। এরপর দেখো বিন্দু, সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু বলছে নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুটা সুমেরু বিন্দু বলে। এর গুরুত্ব কি, এখানে বছরে 6 মাস দিন 6 মাস রাত বিরাজ করে এবং সুমেরু বিন্দুর মাথায় উপর 90 ডিগ্রি কোণে অবস্থিত ধ্রুবতারার সাহায্যে যেমন কৌণিক দূরত্ব নির্ণয় করা হয় তেমনি উত্তর গোলার্ধের কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। আর পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত এবং জীবমণ্ডলের শেষ সীমারূপেও তোমার গুরুত্বপূর্ণ। আর কুমেরু বিন্দু কি বলছে, নিরক্ষরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণে কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুকে কুমেরু বিন্দু বলা হয়। এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণ বিন্দু স্বরূপ। হ্যাঁ, আর গুরুত্ব কি, এখানে 6 মাস দিন 6 মাস রাত হয়। কুমেরু বিন্দুর মাথার উপরে 90 ডিগ্রি কোণে অবস্থিত হ্যাডলি রক ট্যান। তাহলে দেখো উত্তর মেরুতে যেমন ছিল তোমার ধ্রুবতারা, আমরা যেহেতু উত্তর গোলার্ধে অবস্থান করছি তাই আমরা ধ্রুবতারাটার সম্পর্কে খুব বেশি শুনি বা জানি, কিন্তু দক্ষিণ গোলার্ধে যারা অবস্থান করছে বা যারা থাকে তাদের কাছে এই হ্যাডলি রক ট্যান নামক নক্ষত্রের দিকে দক্ষিণ দিক নির্ণয় করা যায়। দক্ষিণ গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। পৃথিবীর দক্ষিণের শেষ প্রান্ত হিমমণ্ডলের শেষ সীমারূপে গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে তোমার কতগুলো গুরুত্বপূর্ণ তোমার অক্ষরেখা। পরিষ্কার হয়েছে? এবার দেখো কি আছে, গুরুত্বপূর্ণ অক্ষরেখার পরিচয় হয়েছে। এবার দেখো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয়। তাহলে দেখো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে তোমার 3টি তাপমণ্ডলে ভাগ করা হচ্ছে। পৃথিবীকে যে 3টি তাপমণ্ডলে ভাগ করা হচ্ছে সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি কি আছে, দেখো পৃথিবীর যাবতীয় তাপের উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মি তাপের তারতম্য ঘটে বলে পৃথিবী নিম্নলিখিত 3টি তাপ বলে ভাগ করা হয়। তাহলে এই যে দেখো পুরো পৃথিবীটা এখানে আছে, এই পৃথিবীর এইখানটা হচ্ছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু মণ্ডল, কুমেরু মণ্ডল। এবার নিরক্ষরেখা বরাবর এই যে স্থানটা নিরক্ষরেখা বরাবর কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখার মাঝখানে যে স্থানটা এটাকে বলছে তোমার উষ্ণমণ্ডল। তাহলে এটা গেল তোমার 1 নাম্বার তাপ বলয়, ঠিক আছে। আর 2 নাম্বার এটা নাতিশীতোষ্ণ, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্তের মধ্যে যে জায়গাটা অবস্থান করছে এটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এটা গেল 2 নাম্বার, এটা 2 এটা 2। আর সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে এটা হচ্ছে তোমার হিমমণ্ডল। তাহলে আমাদের টোটাল এই 3টে তাপ বলয়, একটা হচ্ছে তোমার উষ্ণমণ্ডল, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে তোমার হিমমণ্ডল। পরিষ্কার হয়েছে? এবার দেখো এটা সম্পর্কে আমরা আলোচনা করছি। প্রথমে বলছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলটা কি, নিরক্ষরেখার থেকে উত্তরে 23.5 ডিগ্রি এবং দক্ষিণে 23.5 ডিগ্রি মধ্যে অবস্থিত হয়েছে তোমার উষ্ণমণ্ডল। বৈশিষ্ট্য কি, সূর্যরশ্মির পতন কোণ সারা বছর লম্ব হবে, দিন রাত্রির দৈর্ঘ্য 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কোনো ঋতু পরিবর্তন নেই। আর গড় তাপমাত্রা বলছে তোমার উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর ঋতু পরিবর্তন এখানে দেখা যায় না। এবার নাতিশীতোষ্ণ মণ্ডলে চলে এলাম। নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান কোথায়, 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। বুঝতে পেরেছ? অর্থাৎ উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। বৈশিষ্ট্য কি, সূর্যরশ্মির পতন কি, নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তীর্যকভাবে 10 থেকে 20 ডিগ্রি কোণে পড়ে, অর্থাৎ এই জায়গাটি এবং এই জায়গাটিতে। প্রকৃতি কি, নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। গড় তাপমাত্রা এখানে কত, 27 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। শ্রেণীবিভাগ কি বলছে, 2টি মণ্ডলের প্রকারভেদ, একটা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর দেখো আমরা আসছি হিমমণ্ডলের দিকে, অর্থাৎ তোমার এই যে দুটো জায়গা, এই উত্তরের এই হিমমণ্ডল এবং দক্ষিণে এই হিমমণ্ডল। বলছে অবস্থান, বলছে পৃথিবীর উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে
হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য কি? সূর্যরশ্মি পতন হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়। আর দিন রাত্রির দৈর্ঘ্য এখানে কোনো স্থানে সারা বছর 6 মাস দিন এবং 6 মাস রাত্রি থাকে। গড় তাপমাত্রা বলছে হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তাহলে দেখো এই কতগুলো তোমার তাপমণ্ডল সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার দেখো যেটা আছে যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন, হ্যাঁ, বা এর অপর নাম বিষুবরেখা কেন হয়েছে। তাহলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি? মানে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বৃত্ত, বুঝতে পেরেছো? এর থেকে বড় বৃত্ত কিন্তু কিছু নেই, যার জন্য একে বলছে তোমার মহাবৃত্ত। দেখো মহাবৃত্ত কেন বলছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে, তার কারণ হচ্ছে পৃথিবীর ওপর উত্তর দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বের পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলা হয়। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান দুটি ভাগে বিভক্ত হয়। মহাবৃত্তের অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত, আর বাকি অন্য সমস্ত অক্ষরেখা হচ্ছে ক্ষুদ্রবৃত্ত, বুঝতে পেরেছো? প্রশ্ন যদি আসে যে ক্ষুদ্রবৃত্ত কাকে বলে, তাহলে নিরক্ষরেখা বাদে যতগুলো আছে সে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত সবই হচ্ছে তোমার ক্ষুদ্রবৃত্ত। নেক্সট যেটা আছে মহাবৃত্ত কাকে বলে এবং এর অপর নাম বিষুবরেখা কেন। দেখো এই বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান। যেহেতু নিরক্ষরেখা বরাবর দিন রাত্রি সমান হয় বা এটা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করছে সমান, তার জন্য একে বিষুবরেখা বলা হয়। দেখো বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান। নিরক্ষরেখার উপর বছরের প্রতিদিন সূর্য রশ্মি লম্ব হয়ে পড়ে এবং প্রায় লম্ব হয়ে পড়ে বলে দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। সেই কারণে রেখাটির অপর নাম হচ্ছে তোমার বিষুবরেখা। বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান। নেক্সট যেটা আছে দেখো, তাহলে এটা গেল আমাদের বিষুবরে তাপবলয়ের পরে নিরক্ষরেখা মহাবৃত্ত বলে কেন। এরপরে যেটা আছে দেখো মহাবৃত্ত ও ক্ষুদ্রবৃত্তের মধ্যে পার্থক্য। তাহলে দেখো মহাবৃত্ত এবং ক্ষুদ্রবৃত্ত, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে মহাবৃত্ত মানে হচ্ছে তোমার নিরক্ষরেখা, আর ক্ষুদ্রবৃত্ত মানে হচ্ছে অন্য যত রেখা আছে সবই হচ্ছে তোমার ক্ষুদ্রবৃত্ত। এখন মহাবৃত্ত আর ক্ষুদ্রবৃত্ত এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য যেটা আছে দেখো, পৃথিবীর কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র এক, মহাবৃত্তর কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র এক, হ্যাঁ, আর ক্ষুদ্রবৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র কিন্তু ভিন্ন, বুঝতে পেরেছ? অর্থাৎ মহাবৃত্ত যেটা আছে সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের উপরে অবস্থান করছে, কিন্তু ক্ষুদ্রবৃত্তগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেগুলো যেহেতু অবস্থান করছে। তারপরে বলছে কি মহাবৃত্তের পরিধি সর্বাধিক এবং বৃহত্তম বৃত্ত, আর এটির পরিধি মহাবৃত্ত থেকে সর্বদা কম। তারপরে কি আছে, এটি বরাবর পৃথিবীর সমান দুটি অংশে ভাগ হয়, আর ক্ষুদ্রবৃত্ত বরাবর পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করা সম্ভব নয়। নিরক্ষরেখা মহাবৃত্তের উদাহরণ, আর নিরক্ষরেখা বাদে সকল অক্ষরেখা হচ্ছে ক্ষুদ্রবৃত্ত। তাহলে এটা গেল তোমার মহাবৃত্ত এবং ক্ষুদ্রবৃত্তের মধ্যে পার্থক্য। এবার দেখো পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে, বলো তো কটা অক্ষরেখা আছে তোমরা বলতে পারবে? তাহলে দেখো আমি কিন্তু বললাম যে 89 + 89 + 1, ঠিক আছে, সমান যটা হবে সেটাই হবে তোমাদের পৃথিবীতে টোটাল অক্ষরেখা সংখ্যা। অর্থাৎ যেহেতু তোমার উত্তরে গিয়ে বিন্দুতে অবস্থান করছে তাই ওইটিকে আমরা রেখা বলতে পারি না, এবং দক্ষিণে গিয়েও বিন্দুতে অবস্থান করছে। দেখো বলছে নিরক্ষরেখা থেকে এর সমান্তরালে উত্তর দক্ষিণে 1 ডিগ্রি অন্তর মোট 89 + 89, ঠিক আছে, সমান 178টি, ও নিরক্ষরেখাকে ধরে 178 + 1 সমান 179টি অক্ষরেখা পৃথিবীতে কল্পনা করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে উভয় গোলার্ধে 90 ডিগ্রি হলো বিন্দু, হ্যাঁ, উত্তর গোলার্ধে একটি সুমেরু বিন্দু, দক্ষিণ গোলার্ধে একটি কুমেরু বিন্দু। বিন্দু বলে একে রেখা হিসাবে ধরা হয় না। তাহলে টোটাল তোমার 179টি অক্ষরেখা কিন্তু আমাদের পৃথিবীতে বর্তমান। নেক্সট প্রশ্ন যেটা আছে যে নিরক্ষীয় তল এবং কক্ষতল, নিরক্ষীয় তল এবং কক্ষতল কোনটাকে বলছে? দেখো নিরক্ষরেখা বরাবর যে তলটা থাকছে সেটাকে বলছি আমরা নিরক্ষীয় তল, আর কক্ষতল মানে পৃথিবীর কক্ষ যে তলে কল্পনা করা হচ্ছে সেটি হচ্ছে তোমার পৃথিবীর কক্ষতল, বুঝতে পেরেছো? তাহলে দেখো নিরক্ষীয় তল এবং কক্ষতল এই দুটো আমি তোমাদের দেখাচ্ছি যে কাকে বলে। নিরক্ষীয় তল
কক্ষতল নিরক্ষীয় তল। তাই নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে বলছে নিরক্ষীয় তল। আর কক্ষতল হচ্ছে তোমার পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে বলছে তোমার কক্ষতল। কক্ষপথ এবং পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে বলছে তোমার পৃথিবীর কক্ষতল। নেক্সট যেটা আছে, তাহলে কক্ষতল হলো, নিরক্ষীয় তল হলো। এরপর দেখো দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা। দেখো বইয়ের কিন্তু কোনো জায়গাতে দ্রাঘিমাংশ কথাটা লেখা নেই, শুধু দ্রাঘিমা লেখা আছে। কিন্তু যদি তুমি দ্রাঘিমাংশ বলো, যেমন অক্ষাংশ বলছো, কোনো একটা স্থানের কৌণিক দূরত্বকে তুমি অক্ষাংশ বলছো, ঠিক তেমনি আমরা যদি দ্রাঘিমাংশ বলি এখানে কিন্তু কোনো ভুল নেই। তাহলে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কাকে বলছে? বলছে ঠিক যেমন উত্তর দক্ষিণে, এটা হবে পূর্ব পশ্চিমে। বুঝতে পেরেছো? বলছে মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত কোনো স্থানের নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা বলা হয়। তাহলে এটা হচ্ছে তোমার নিরক্ষীয় তল। তাহলে বলছে মূল মধ্যরেখার পূর্ব পশ্চিমে, এটা হচ্ছে মূল মধ্যরেখা। হ্যাঁ, 0 ডিগ্রি মান যার, উত্তর দক্ষিণে যেটা যার যে দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, সেটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে দিকে অবস্থিত কোনো স্থানের নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্বকে, হ্যাঁ, এই যে কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা বলে। বুঝতে পেরেছো? আর দ্রাঘিমা রেখা কোনটাকে বলছে? একই দ্রাঘিমাংশ বিশিষ্ট পূর্ব পশ্চিম অবস্থিত কল্পনা করা হয় শুরু করে এদের দেশান্ত রেখা বলা হয় বা দ্রাঘিমা রেখা বলা হয়। আমি তোমাদের বলে রাখি, একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় সেটাকেই বলছে তোমার দ্রাঘিমা রেখা। পরিষ্কার হয়েছে? এরপর দেখো যেটা আছে, দ্রাঘিমা রেখা হলো, এরপর আছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে দ্রাঘিমা রেখা বলছি, ঠিক যেমন অক্ষরেখার বৈশিষ্ট্য দেখলাম, এবার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি এবং পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা রেখাকে পূর্ব দ্রাঘিমা বলা হয়। হ্যাঁ, আর পশ্চিম দ্রাঘিমা বলছে মূল মধ্যরেখা থেকে পশ্চিমে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমা রেখাকে পশ্চিম দ্রাঘিমা বলা হয়। আর কি? দেশান্তর রেখা। হ্যাঁ, এই রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। বলছে মূল মধ্যরেখার পূর্ব পশ্চিমে কোনো দেশের অবস্থান সহজেই দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা যায় বলে একে দেশান্তর রেখাও বলা হয়। অর্থাৎ দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। তারপরে বলছে অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাটি প্রত্যেকটি হচ্ছে তোমার অর্ধবৃত্ত। ঠিক যেমন অক্ষরেখা পূর্ণবৃত্ত ছিল, এটা হচ্ছে কিন্তু অর্ধবৃত্ত। আর কি? অসমান্তরাল। অর্থাৎ সমদ্রাঘিমা রেখার পরিধি সমান হলেও এরা পরস্পর সমান্তরাল কিন্তু নয়। অর্থাৎ পরিধিটা সমান কিন্তু এরা সমান্তরাল নয়। আর কি? 360 মূল মধ্যরেখা থেকে পূর্বে 1 ডিগ্রি অন্তর 179টি এবং পশ্চিমে 1 ডিগ্রি অন্তর 179টি দ্রাঘিমা রেখা টানা যায়। অর্থাৎ 179 প্লাস 179 এই দুটো কিন্তু তোমার দ্রাঘিমা রেখা টোটাল আর কি হবে, অর্থাৎ 360টির থেকে দুটি কম হবে। বুঝতে পেরেছো? 358টি টোটাল দ্রাঘিমা রেখা হবে। আর কি? সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি পূর্ব বা 180 ডিগ্রি পশ্চিম। দুটো রেখা কিন্তু একই, পূর্ব এবং পশ্চিম কিন্তু একটা রেখাকেই দুটো নামে বলছে। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। নেক্সট আমাদের যেটা হবে সেটা কি? দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলে কেন? দেখো দ্রাঘিমা রেখা যেটা আছে একে মধ্যাহ্ন মানে কি? দিনের মধ্যভাগ যেটা, সেটাকে তোমার বলছে মধ্যাহ্ন, অর্থাৎ যে সময় আমাদের সূর্য মাথার উপরে আসে। তাহলে দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা কেন বলছে, এটাই তোমাকে এখানে জানতে চেয়েছে। দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলে কেন? দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দেখো, ইংরাজিতে মেরিডিয়ান শব্দটি মেরিডিয়ান বলা হয়। হ্যাঁ, দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান একটি লাতিন শব্দ মেরিডিয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মধ্যাহ্ন। হ্যাঁ, প্রকৃতপক্ষে দ্রাঘিমা রেখার সঙ্গে মধ্যাহ্ন সময়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত, কারণ সূর্য যখন যে দ্রাঘিমা রেখার উপর অবস্থান করে তখন সেইটাই হয় সেই দ্রাঘিমায় অবস্থিত সব স্থানের সূর্যের সর্বোচ্চ উচ্চতা, এবং সেই নির্দিষ্ট সময়টি হয় সেখানকার দ্বিভাগের মধ্যভাগ বা মধ্যাহ্ন। এই জন্যই দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখাও বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এই জন্যই কিন্তু দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হচ্ছে, অর্থাৎ যেহেতু সূর্য ওই দ্রাঘিমা রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় সেই সময়। তারপর দেখো দ্রাঘিমা রেখার মধ্যাহ্ন হয়ে গেল। এরপর দেখো পৃথিবীতে মোট কয়টি দ্রাঘিমা রেখা আছে? তাহলে কয়টি হবে? ওই 360 থেকে তোমার দুটো কম হবে। তাহলে দেখো আমি দেখাই যে টোটাল দ্রাঘিমা রেখা কয়টি আছে।
দেখো মূল মধ্যরেখাকে 0 ডিগ্রি ধরা হয় এবং 1 ডিগ্রি অন্তর পূর্ব দিকে 180টি, পশ্চিম দিকে 180টি, মোট 180 প্লাস 180 প্লাস মূল মধ্যরেখা, অর্থাৎ 361টি রেখা কল্পনা করা হয়। সরি, আমার কিছুটা ভুল হয়েছে আগে। তাহলে 180টা প্লাস 180টা এটা তো হলো, আর মূল মধ্যরেখা নিজে একটা সমান 361 রেখা কল্পনা করা হয়েছে। কিন্তু 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম অক্ষরেখা পরস্পর মিলিত হয়ে একটি মাত্র দ্রাঘিমা রেখা রূপে কল্পিত হয়েছে। তাই পৃথিবীতে দ্রাঘিমা রেখার সংখ্যা 361 - 1 = 360টি। তাহলে টোটাল কিন্তু 360টি হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। বুঝতে পেরেছো? তারপরে দেখো যেটা আছে দ্রাঘিমা রেখা বলা হয় কটা আছে। এরপর দেখো পৃথিবীর গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাগুলি। ঠিক যেমন দেখো আমরা গুরুত্বপূর্ণ অক্ষরেখা জানলাম, এবার আমাদের দিকে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাগুলি কী কী আছে সেটা জানতে হবে। দুটো দ্রাঘিমা রেখা কিন্তু গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যার নাম হচ্ছে তোমার মূল মধ্যরেখা, আর একটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা পূর্ব এবং পশ্চিম এই দুটো নামে পরিচিত, কিন্তু দুটি একটি রেখা। দেখো দুটি একটি রেখা, ঠিক আছে, দুটি কিন্তু একটি রেখা। তাহলে একটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা, আর একটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এবারে এগুলো গুরুত্বপূর্ণ কেন দেখো, বলছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা তার বিপরীত থাকা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করছে, যার পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ, পশ্চিম অংশের নাম পশ্চিম গোলার্ধ। আর 2 নম্বর কী আছে, ভূপৃষ্ঠের কোনো স্থান কতটা পূর্বে ও কতটা পশ্চিমে অবস্থিত তা ঠিক করতে মূল মধ্যরেখার গুরুত্ব সবচেয়ে বেশি। আর 3 নম্বর কী আছে, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা কিন্তু তোমার ওই ডেট নির্ণয়ের ক্ষেত্রে ঠিক করা হয়। এখান থেকেই শুরু হয় নতুন তারিখ। জাহাজ বা প্লেনে করে এই রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়, আবার পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। এক্ষেত্রে সময় কোনো পরিবর্তন হয় না, শুধু তারিখটা পাল্টে যায়। অর্থাৎ যে সময় আছে সেটাই থাকবে, শুধু তারিখটা পাল্টে যাবে। নেক্সট দেখো যেটা আছে যে পরিচয় দেওয়া হলো। এবারে দেখো 180 ডিগ্রি রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হলো কেন? হ্যাঁ, তাহলে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটিকে তার অপর নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে দেখো অনেকগুলোই তো দ্রাঘিমা রেখা ছিল, তাহলে এইগুলোর মধ্যে শুধুমাত্র ওই 180 ডিগ্রিটাকেই কেন আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হলো, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তাহলে কেন ধরা হলো, এর পিছনে দেখো 5টি কারণ আছে। 1 নম্বর হচ্ছে কি, 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে একটি দ্রাঘিমা রেখা হয়েছে। 2 নম্বর কি, যে 180 ডিগ্রি রেখাটি মূল মধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থিত। মূল মধ্যরেখা মানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা, তার ঠিক বিপরীতে অবস্থিত। 3 নম্বর কি, রেখাটি প্রায় পুরো অংশই সমুদ্রের ওপর দিয়ে বিস্তৃত, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কিন্তু এটা বিস্তৃত। ফলে কি হয়েছে, ফলে কি 180 ডিগ্রি রেখাটি 4টি মহাদেশকে পৃথক করেছে। দেশ অপেক্ষা মহাদেশের সীমারেখা বরাবর তারিখ পরিবর্তন অনেক সুবিধাজনক। আর কি, মূল মধ্যরেখার সঙ্গে 180 ডিগ্রি রেখা হলো পূর্ব পশ্চিম গোলার্ধের সীমারেখা। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়েছে। এরপর দেখো বলছে কি, নিরক্ষরেখার বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয়, কিন্তু মূল মধ্যরেখা বরাবর হাঁটলে তোমার জলবায়ুর পরিবর্তন হয়। কেন হয়? তাহলে দেখো এটা কিন্তু একটা ভালো বলেছে যে নিরক্ষরেখা বরাবর যদি আমরা হাঁটি তাহলে কিন্তু তোমার সময়ের পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা, আর 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা, সেটা হচ্ছে মূল মধ্যরেখা, সেই বরাবর হাঁটলে কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এবার কেন হচ্ছে দেখো, নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে প্রতিটি দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদ করেছে, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর হাঁটলে দ্রাঘিমার পরিবর্তন হয় না, এবং দ্রাঘিমা রেখা পরিবর্তনে 1 ডিগ্রিতে 4 মিনিট হারে সময় বাড়ে বা কমে বলে নিরক্ষরেখা বরাবর সময়ের পরিবর্তন ঘটে। অপরদিকে দুটি মেরু সংযোগকারী মূল মধ্যরেখার প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে, এবং অক্ষরেখা পরিবর্তনে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন ঘটে বলে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে অক্ষরেখার পরিবর্তন ঘটে বলে জলবায়ুর পরিবর্তন ঘটে।
বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে নিরক্ষরেখার বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয়, মূল মধ্যরেখা বরাবর হাঁটলে কিন্তু জলবায়ুর পরিবর্তন হয়। এরপর দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কী কী আছে। যদিও দেখো যখন আমি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সম্পর্কে আলোচনা করেছি তখনই কিন্তু অনেকগুলো পার্থক্য বলেছি। এবার দেখো এখানে পার্থক্য আকারে লিখে আলোচনা করলে আরও ভালো করে বলা হবে। তাহলে প্রথমে কী আছে যে অক্ষরেখা কাকে বলে। তাহলে পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলছে অক্ষরেখা। একই রকমভাবে সম দ্রাঘিমাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলছে দ্রাঘিমা রেখা। তারপর কি নিরক্ষরেখা উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পরপর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূল মধ্যরেখায় 180টি অর্ধবৃত্তাকার রেখা টানা যায়। তাহলে কি টোটাল অক্ষরেখার সংখ্যা হচ্ছে 89টি, আর টোটাল দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখার সংখ্যা হচ্ছে তোমার 360টি, অর্থাৎ 89টি, আর এখানে 180টি পর্যন্ত পাওয়া যায় এখানে, অর্থাৎ অর্ধেক দিয়েছে, টোটালটা দেয়নি। এরপর দেখো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর নিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সমান, এখানে কিন্তু অসমান। তারপর দেখো অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে বিন্দুতে পরিণত হয়, আর দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। তারপর দেখো একই অক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয়, অর্থাৎ তোমার অক্ষরেখা বরাবর কিন্তু তোমার একই রকম সময়ে এগুলো হয়ে থাকে। আর দ্রাঘিমা রেখার উত্তর দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমা রেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয় না। তারপর দেখো কোনো স্থানে নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত জানতে অক্ষরেখার প্রয়োজন হয়, আর এটা পূর্ব পশ্চিমে কতটা জানার জন্য কিন্তু দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না, আর এখানে কিন্তু দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর ব্যাপক পার্থক্য হয়ে থাকে। তারপর দেখো একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ের পার্থক্য দেখা যায়, আর এখানে কিন্তু স্থানীয় সময় একই হয়। তাহলে এই হচ্ছে তোমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। নেক্সট এবার আমরা কি বলবো, দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট হয় কেন। আচ্ছা দেখো আমরা যখন অঙ্ক করব অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ সময় নির্ণয়ের, তখন আমরা কিন্তু এটা আমাদের বারবার লিখতে হবে যে 1 ডিগ্রি সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এটা কেন সেটা আমাদেরকে করতে হবে। তাহলে কেন দেখো বলছে পৃথিবীর আকৃতি গোলাকার ধরে নিয়ে পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। তাহলে কটা হয়েছে? 360টি। এবার আমরা জানি গোলাকার পৃথিবী নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে দেখো 360 ডিগ্রি আবর্তন করতে সময় কত লাগছে? 24 ঘন্টা। তাহলে 1 ডিগ্রি আবর্তন করতে সময় কতক্ষণ লাগবে? 24 ডিভাইডেড বাই 360, অর্থাৎ 1-এর 15 ঘন্টা সমান হচ্ছে তোমার 4 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে 60/15 করলে কত হয়? 4 মিনিট হচ্ছে। সুতরাং 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটা প্রমাণিত। পরিষ্কার হয়েছে? তাহলে এটাই গেল তোমার 4 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ। এবার দেখো স্থানীয় এবং প্রমাণ সময় কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। তাহলে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। স্থানীয় সময় হচ্ছে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যে সময়টা নির্ণয় করা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্থানীয় সময়, বুঝতে পেরেছ? আর প্রমাণ সময় হচ্ছে কোনো একটা বড় স্থানের মাঝখানে যে স্থান আছে সেটিকে ধরে যখন সমস্ত অফিসিয়াল কাজকর্ম করা হবে তখন সেটা হচ্ছে প্রমাণ সময়। দেখো স্থানীয় সময় আর প্রমাণ সময় আমরা বেশিরভাগ সময়ই ছেলে মেয়েদের দেখেছি, যদি জিজ্ঞেস করি যে দেখো আমরা স্কুলে আসছি, অফিসে যাচ্ছি, ট্রেন ধরতে যাচ্ছি, বাস ধরতে যাচ্ছি, এটা কোন সময়? এটা কিন্তু তোমার বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু বলে এটা হচ্ছে স্থানীয় সময়, কিন্তু না, এটা হচ্ছে প্রমাণ সময়। বুঝতে পেরেছো? ভালো করে বুঝে নাও, প্রমাণ সময়। যেহেতু স্থানীয় সময় কথাটা তাদের কাছে সব সময় ভেসে ওঠে, তার জন্য কিন্তু এই জিনিসটা ওরা ভুলটা করে, কিন্তু তা নয়, ওটা কিন্তু প্রমাণ সময়। এবার দেখো কি বলছে স্থানীয় সময়। বলছে কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে বলছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি? কোন একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে বলছে প্রমাণ সময়। তারপর কি স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। হ্যাঁ, তাহলে মধ্যাহ্ন সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু স্থানীয় সময় নির্ণয় করা হয়। আর প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখার স্থানীয় সময়।
তারপর দেখো স্থানীয় সময় একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষ এই দেশে কিন্তু বিভিন্ন স্থানের স্থানীয় সময় বিভিন্ন, তার কারণ মাথার ওপরে সূর্যটা কিন্তু বিভিন্ন সময়ে আসছে, ঠিক আছে। আর সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত স্বল্প বিস্তৃত দেশের ক্ষেত্রে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। তারপরে বলছে একই দেশের বিভিন্ন স্থানের স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম, আর এই সময়ের ব্যবহার কিন্তু সব থেকে বেশি। তারপর বলছে দ্রাঘিমা রেখায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয়, কিন্তু দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণত প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। তাহলে এটা গেল তোমার স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে, এএম এবং পিএম। তাহলে এএম মানে অ্যান্টি মেরিডিয়ান, পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান। তাহলে এএম এবং পিএম কোনটাকে বলছে? বলছে পৃথিবীর আবর্তন গতির ফলে কোনো দ্রাঘিমা রেখা যখন সূর্যের সামনে আসে তখন সূর্যকে সেই স্থানের মধ্যাকাশে দেখা যায় এবং তখন সেখানকার স্থানীয় সময় মধ্যাহ্ন বেলা 12টা। বিপরীত দ্রাঘিমা রেখায় তখন সময় হয় মধ্যরাত্রি 12টা। অর্থাৎ কোনো জায়গায় মধ্যরাত্রি 12টার পর থেকে পরের দিন মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত মুহূর্ত সময়কে অ্যান্টি মেরিডিয়ান বলা হয়। অ্যান্টি অর্থাৎ বিফোর মেরিডিয়ান বা এএম বলা হয়, বুঝতে পেরেছো? তাহলে রাত্রি 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা বলতে পারি এএম, অর্থাৎ সকালের দিকে হয় এএম আর বিকালের দিকে হয় পিএম। মধ্যাহ্ন বা দুপুরের পর দুপুর 12টার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়ান বা পিএম বলা হয়। অর্থাৎ কোনো জায়গায় দ্রাঘিমা বা মেরিডিয়ান এর উপর সূর্য পৌঁছানোর আগের সময় বোঝাতে অ্যান্টি মেরিডিয়ান এবং সূর্য পৌঁছানোর পরের সময় বোঝাতে পোস্ট মেরিডিয়ান ব্যবহার করা হয়। আর রাত্রি 12টা এবং দুপুর 12টাকে এএম ও পিএম না বলে যথাক্রমে মধ্যরাত্রি 12টা এবং মধ্যাহ্ন 12টা বলা হয়। অর্থাৎ শুধু মানে দুপুর 12টা এবং রাত্রি 12টা যেটা সেটা কিন্তু কোনো এএম পিএম নয়, সেটা মধ্যাহ্ন রাত্রি এবং মধ্যাহ্ন, বুঝতে পেরেছ? তাহলে এএম এবং পিএম। এরপর দেখো সময় অঞ্চল কাকে বলে। সময় অঞ্চল এটা কিন্তু একটা কথা যে সময় অঞ্চল, আমরা যেমন স্থানীয় সময় প্রমাণ সময় বললাম, তার সঙ্গে আরেকটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সময় অঞ্চল বা টাইম জোন। দেখো কি বলছে, নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক সামাজিক আইনি কাজকর্ম চলে তা হলো সময় অঞ্চল। অর্থাৎ একটা প্রমাণ সময় যে অঞ্চল চলছে সেটা হচ্ছে সময় অঞ্চল। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ আছে সেখানে কিন্তু একটাই সময় অঞ্চল, অর্থাৎ একটাই প্রমাণ সময় ধরে কাজ হয়, তাই সময় অঞ্চলটাও কিন্তু একটি, বুঝতে পেরেছ? এবার হচ্ছে আন্তর্জাতিক স্তরে 15 ডিগ্রি অন্তর পৃথিবীকে মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। হওয়া উচিত 24টি, বুঝতে পেরেছ, কিন্তু হয়েছে 26টি। কেন? বলছে পূর্ব গোলার্ধে 14টি, 12টি হওয়ার কথা। অর্থাৎ আমরা যদি ধরো একটা দিনকে 24টা ঘন্টায় ভাগ করি, তাহলে তোমার পূর্ব দিকে 12টা অর্থাৎ এএম এর দিকে 12টা আর পিএম এর দিকে 12টা, এটাই হওয়ার কথা। কিন্তু এএম এর দিকে 12টা না হয়ে তোমার হয়েছে কটা? 14টি। তার কারণ কি? তার কারণ হচ্ছে 12টা হওয়ার কথা, কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে কিরিবাটিতে আন্তর্জাতিক তারিখ রেখা আরও 30 ডিগ্রি পূর্ব সরিয়ে 2টি সময় অঞ্চল যোগ করা হয়েছে, যার জন্য এখানে 2টো বেড়েছে। এটা একটা ব্যতিক্রম। আর পশ্চিম গোলার্ধে 12টি, বুঝতে পেরেছো? তাহলে টোটাল কিন্তু 12 12 24, আর যে 2টো বাড়ানো হয়েছে সেই 2টো সমান 26টি টোটাল সময় অঞ্চল। এরপর দেখো পৃথিবীতে কয়টি সময় অঞ্চল আছে, তাহলে বললাম 26টি টোটাল আছে। এরপর দেখো আছে ভৌগোলিক জালক কাকে বলে। ভৌগোলিক জালক, তাহলে ভৌগোলিক জালক মানে পৃথিবীকে যখন অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর কল্পনা করে যে জালকটা নির্ণয় করা হচ্ছে সেটাই হচ্ছে তোমার ভৌগোলিক জালক। তাহলে দেখো আমি দেখাই ভৌগোলিক জালক। বলছে যে দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালকের মতো বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক জালক বা গ্রিড বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। এরপরে আছে দেখো প্রতিপাদ স্থান কি। তাহলে প্রতিপাদ স্থান অর্থাৎ কোনো একটি স্থানের বিপরীতে যে স্থান অবস্থান করছে পৃথিবীর, সেটিকে বলছে তোমার প্রতিপাদ স্থান। বলছে ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান
থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবী, ধরো এটা এ বিন্দু, এইখান থেকে যদি সোজা একটা রেখা টানা হয় তাহলে এইখানে অর্থাৎ বিপরীতে বি স্থানটি অবস্থান করছে, তাহলে বি স্থানটি হচ্ছে তোমার এ স্থানের প্রতিবাদী স্থান। তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিবাদী স্থান বলা হয়। যেমন মানচিত্রে এ বি বিন্দু, এ বি, সিডি, সিডি, ইএফ, ইএফ বিন্দুর প্রতিবাদী স্থান, অর্থাৎ দেখা যাচ্ছে গোলাকার পৃথিবীর যে কোনো ব্যাসের প্রান্ত দুটি একে অপরের প্রতিবাদী স্থান হয়েছে। এরপরে দেখো কি আছে, প্রতিবাদী স্থান কাকে বলে হলো। এরপর দেখো জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম বলতে কি বোঝো, তাহলে জিএমটি বা গ্রিনিচ মিন টাইম কি, বা গ্রিনিচ প্রমাণ সময় বলতে কি বোঝো। বলছে লন্ডনের গ্রিনিচে 0 ডিগ্রি মধ্যাহ্নে সূর্যরশ্মি যখন লম্বভাবে পড়ে সেখানকার স্থানীয় সময়কে বেলা 12টা ধরে সেই সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। তাহলে সাধারণত দেশের প্রমাণ সময় কোনটা, দেশের মাঝখানে যে অক্ষরেখাটা আছে, যে দেশের মাঝখানে যে স্থানটি আছে তার সময়, স্থানীয় সময়টিকে ধরে প্রমাণ সময় আমাদের একটা দেশে নির্ণয় করা হয়। যেহেতু পুরো পৃথিবীর মাঝখানে আছে লন্ডন, ঠিক আছে, তাই লন্ডনে যখন তোমার স্থানীয় সময় বেলা 12টা, সেই সময়টিকে কি হয় সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়, তাকে গ্রিনিচ প্রমাণ সময় বলে। জিএমটি নির্ধারণের কারণ কি, পৃথিবীর কোনো স্থানের 1 ডিগ্রি পূর্ব পশ্চিমে অবস্থিত কোনো স্থানে প্রায় 4 মিনিট সময়ের ব্যবধান ঘটে, ফলে কাজকর্মে অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন দেশের নির্দিষ্ট প্রমাণ সময় ব্যবহার করা হয়, কিন্তু এর ফলেও পৃথিবীতে আন্তর্জাতিক কাজকর্মে নানা অসুবিধা দেখা যায়। এই সমস্যা সমাধানের জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। অর্থাৎ পুরো বিশ্বে যখন তুমি কাজ করতে যাবে, মানে ধরো একটা দেশ থেকে আরেকটি দেশে কোনো কিছু কাজ করতে যাচ্ছ, আমেরিকার সঙ্গে তোমার ভারত বা লন্ডনের সঙ্গে ভারত, তখন কিন্তু এই আন্তর্জাতিক সময় অনুযায়ী কাজ করতে হয়, বা গ্রিনিচ মিন টাইমকে তোমার প্রমাণ সময় হিসাবে ধরে কিন্তু আমাদের কাজ করতে হয়। এটিকেই বলছে তোমার গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ প্রমাণ সময়, জিএমটি। তাহলে দেখো এতদূর পর্যন্তই। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো জানলে মোটামুটি তোমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় তোমরা বুঝতে পারবে। এবং এটার সঙ্গে সঙ্গে অঙ্ক করতে হয়, অর্থাৎ যে তোমার সময়ের পার্থক্য দেওয়া থাকলে তোমাকে অক্ষাংশের পার্থক্য বের করতে হবে, অক্ষাংশের পার্থক্য থাকলে সময়ের পার্থক্য বের করতে হবে। তাহলে এগুলো আমি তোমাদের পরে দেখাবো, বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আমি তার উত্তর দেবো। তাহলে দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এগুলো বুঝতে পারে, জানতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, তাতে আমি যখনই ভিডিও দেবো তখন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।